71-এর যে যুদ্ধ হয়েছিল 54 বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু করেছে। এখন সেটা সময়ের অপেক্ষা। সুতরাং ডক্টর ইউনূস, আপনি রেডি থাকুন, আপনার পালাবার কোনো পথ নেই। আপনি যদি কোনো বিমানে যেতে চান, সেটা কিন্তু ড্রোন হামলার মুখে পড়বে, আপনি কিন্তু মাটিতে ভূপাতিত হবেন, সেটা জীবিত নয়, খণ্ডিত শরীরে। চীন সফরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এক বক্তব্যে যেন কেঁপে উঠেছে ভারতের শাসক দল, ভারতের বিরোধী দল, ভারতের কূটনীতিকরা সবাই একযোগে তাদের মাথায় বাজ পড়েছে, এমন একটা অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা মতো হাত দিছে। এবার ঈদে প্রফেসর ইউনূসের 7টি যুগান্তকারী অর্জনের মধ্যে যুগান্তকারী অর্জন, এটা কল্পনা করেনি যে এবার ঈদে এত কিছু ঘটবে। এমনকি প্রফেসর ইউনূস নিজেও বুঝতে পারেনি যে এত বড় ঘটনা ঘটবে, কিন্তু ঘটেছে। ওনার কথা থেকে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যেটা বুঝতে পারলাম ভাই, হাওয়া বদল হচ্ছে, সবাই বুঝতে পারতেছে। চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসার পর সবাই বুঝা ফেলছে কি করতে হবে। আমার সেন্সে খুবই ভালো কাজ করছে, সবই আসবে বাধ্য। ভারতের সমস্ত ছলা কলা শেষ ভাই, সব পতন হয়ে গেছে, কবর হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে এরকম কথা বলতে পারেন সেটাও মেনে নিতে পারছে না। এখন তারা আসলে পাগল হয়ে গেছে, এক প্রকার বলতে পারেন যে ভাই পাগল হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে থাকার কারণে ভারত হয়ে যাবে লন্ডভন্ড, তাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, সেই দুশ্চিন্তা এখন চলছে ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। অনুরূপ ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টারকে বলেছে আমরা পিতার দায়িত্ব পালন করব 7 সিস্টারের জন্য। এটা নাম হচ্ছে জিগরা কালিজা। এই মুহূর্তে আপনি আমাকে বলেন যে নাম্বার 1 র‍্যাঙ্কিং বিশ্ব যাদেরকে সেলুট করতে বাধ্য হয়, বিশ্ব যাদেরকে নিয়ে ভয় পায়। কুত্তার বাচ্চা, আর ইউ অ্যান ইনফর্মার অফ র? তোমার মতো জিল্লুর রহমান ল্যাঙ্গট পড়া কুত্তার বাচ্চা, তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফআই বেতনভুক্ত? বিনিয়োগ টানার লক্ষ্যে চীনের কাছে প্রস্তাব রেখেছেন, তা এক কথায় বলা যেতে পারে চীনকে ডেকে এনেছেন বাংলাদেশে ঘাঁটি। ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ দিল ভারতের নরেন্দ্র মোদী, 30 মিনিটে নাকি বাংলাদেশ দখলে নেবে ভারত, এমন গুঞ্জন এবং ভারতের এমন কিছু মিডিয়া এগুলা প্রচার করতেছে। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি ভারত বাংলাদেশ যুদ্ধের পথে যাচ্ছে? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ভারত বাংলাদেশ যুদ্ধ নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি ভারত বাংলাদেশ যুদ্ধের পথে যাচ্ছে নাকি এগুলো গুজব। বালক ব্রহ্মচারী একটা কথা বলে গেছেন, কাঁচা ঘুম ভাঙাস না আর চুলকিয়ে ঘা করিস না। কিন্তু এখন আপনাদের মোহাম্মদ ইউনূস তিনি এখন চুলকিয়ে ঘা করে দিয়েছেন। হাতির কানে এখন পিঁপড়ে ঢুকে গেছে, হাতি এখন পিঁপড়ে বার করার জন্য ছটফট করছে। চায়না এত শত্রু, পাকিস্তান জন্মগত শত্রু, দুজনকেই আপনি ডেকে এনেছেন। আবার আপনি চায়না গিয়েছেন, গিয়ে আপনি আবার চিকেন নেকের প্রসঙ্গ তুলে বলেছেন আসুন চিকেন নেকটা নিয়ে এখান থেকে সমুদ্র পথে আপনি ব্যবসা করুন। আমন্ত্রণ জানিয়েছেন আপনি, এই আমন্ত্রণের পাপ এবার আপনাকে ফলটা যেটা আছে ফলটা এবার ভুগতে হবে। দর্শক, কালকে যে আমি ভিডিওটা করেছিলাম সেখানে ছোট একটা তথ্যগত ত্রুটি রয়ে গেছিল, যেটা আজকে আমি শুধরে দিতে চাই। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে ঢুকবেন এবং হঠাৎ একদিন ভুস করে ভেসে উঠবেন। ব্যাপারটা তা নয়, ওটা ছিল তথ্যগত ভুল। এই গতকাল থেকে আজ অব্দি আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে, এখন সাউথ ব্লক নর্থ ব্লকের সমস্ত জায়গায় এখন প্রচুর ছোড়াছুটি হচ্ছে বিভিন্ন দেশগুলোতে। তার কারণটা হচ্ছে 71-এর যে যুদ্ধ হয়েছিল 54 বছর পর তার পুনরাবৃত্তি হতে শুরু হবে পুনরাবৃত্তি। এখন সেটা সময়ের অপেক্ষা। আমি কেন বলছি? আমি বলছি এই কারণে, এটা এখন আর কোনো লুকো ছাপার ব্যাপার নেই। সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, পত্রপত্রিকা সর্বত্রই এখন এই কথাই লেখা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত অ্যাকশন নেবে।
এই যে ভদ্রলোককে আপনারা দেখছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে কর্নেল অজয় রায়না। তিনি ছিলেন লাস্ট রয়ের ডেপুটি ডিরেক্টর। 31শে মার্চ 2025 ইনি রিটায়ার করেছেন। এই যে 31শে মার্চ, দুদিন আগে, গতকালকে এসে উনি সমস্তটা মিডিয়ার সামনে ফাঁস করে দিয়েছেন। ফাঁস করেছেন মানে কি, গভর্নমেন্ট থেকেই বলা হয়েছে তুমি বলো, নইলে কাগজই বা জানবেই করে, আর উনি বা বলবেন কেন? ওনার মতো দায়িত্বশীল একটা মানুষ বলবেন কেন? তা নিচে যেটা লেখা হয়েছে, ইন্ডিয়া স্কেচেস প্ল্যান টু ব্রেক বাংলাদেশ, ক্যাপচার 2 চিকেন লেগ। যে আপনারা যে লাফালাফি করছেন চিকেন নেক নিয়ে, আমাদের না একটা চিকেন নেক রয়েছে, আপনাদের চিকেন লেগ রয়েছে, জানেন তো? চিকেন লেগটার কথা মনে নেই তো। যাই হোক, এখন পত্রপত্রিকায় কি লেখা হচ্ছে সবকটা দেখাচ্ছি, এটা আমি একটা দেখাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম তো ভারতের অংশ হতে চায়, উঠল বাংলাদেশ ভাগের ডাক। 1 এপ্রিল। সম্প্রতি চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা মোতার নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। উত্তর পূর্বের এই নেতা দাবি করেন 1947 সালে চট্টগ্রামের পাহাড়ি মানুষজন ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন, তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদ্যোৎ। একই সঙ্গে ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে প্রদ্যোৎ মনে করিয়ে দেন চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়, এই আবহে বাংলাদেশের মধ্যে দিয়েই ভারতকে রাস্তা করে নেওয়ার পরামর্শ দেন প্রদ্যোৎ। উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ইউনূস। তিনি নাকি বলেছিলেন উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। এই আবহে প্রদ্যোৎ বলেন, আমাদের আদিবাসী সমর্থন করে সমুদ্র যাওয়ার পথ তৈরি করার সময় এসে গেছে ভারতের সামনে। এক সময় চট্টগ্রাম শাসন করতে এই আদিবাসীরাই, তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসকের ওপর নির্ভরশীল নই। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল 1947 সালে বন্দরটিকে ছেড়ে দেওয়া। সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন। জনাব ইউনূস মনে করতে পারেন যে তিনি সমুদ্রের অভিভাবক, কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় 85 বছর বয়সী একজন স্টপ গ্যাপ নেতা। ভুলে গেলে চলবে না যে তিনি বন্দরের কথা বলেছেন তা ত্রিপুরা থেকে কয়েক মাইল দূরে মাত্র। এই প্রদ্যোৎ মাণিক্য, ইনি হচ্ছেন ত্রিপুরার রাজা ছিলেন। এখন তার রাজ্যপাট নেই, রাজাও নেই। এবার এই খবরটা চারদিকে বেরিয়ে গেছে যে ভারত একটা পরিকল্পনা করে ফেলেছে। আমি আজকে সকালবেলা গুগল সার্চ করছিলাম। গুগল সার্চে আমি যেটা মেরেছিলাম সেটা হচ্ছে হাউ মেনি কোর্টস আর দেয়ার ইন বাংলাদেশ টেরিটরি, হাউ মেনি কোর্টস। যেটা উত্তর এসছে সেটা হচ্ছে while the exact number of Indian Army Corps deployed along the India-Bangladesh border is not publicly available. It is known that multiple corps, including the 4 Corps to 17 Corps, are involved in Eastern Command, which observe operation in the region. এই যে 4 থেকে 17 অবধি এই পুরো কোর্টটা রয়েছে ইস্টার্ন কমান্ডের হাতে। এবং ইস্টার্ন কমান্ড গত 71 সালে যে ভূমিকা নিয়েছিল সেই ইস্টার্ন কমান্ডের ঘাড়ে
সেই ভূমিকাটাই এসে পৌঁছে আবার দায়িত্বে এসে পৌঁছেছে, এবং ইস্টার্ন কমান্ড ওই 17টা কোর নয়, 3টে কোর আপনি বাদ দিন, 14 থেকে 17, তাহলে হলো গিয়ে 3টে বাদ গেলে তার মানে বাকি হচ্ছে 14টা। এই 14টা কোর ভাগ করা আছে সমস্ত আপনার মানে বর্ডারটাকে ঘিরে। আর বাকি 3টে কোর কোথায় আছে? সেই 3টে কোর আছে, একটা আছে জম্মুতে, একটা আছে কাশ্মীরে, আর একটা হচ্ছে লাদাখ, প্যাংগং, এই সমস্ত এরিয়ায় চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য। তাহলে যেখানে 14টা কোর ঘিরে রয়েছে, সেইখানে বাংলাদেশের ম্যাপ আমি দিয়ে দিচ্ছি, একটু পরে আমি দিচ্ছি। তার আগে আমি বলি, সেনাপ্রধানের সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল বায়ুসেনা প্রধান এবং অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীকে। ইনি হচ্ছেন দীনেশ কে ত্রিপাঠী, ইনি হচ্ছেন অ্যাডমিরাল, আমাদের নৌবাহিনীর কর্তা। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাদের বলুন যে যদি চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ঘিরতে হয় তাহলে আপনার কতক্ষণ সময় লাগবে? উনি বলেছেন 40 মিনিট থেকে 45 মিনিট, আর ডিস্ট্রয় করতে গেলে আর 15 মিনিট এক্সট্রা। সমুদ্রপথ দেখাচ্ছে তো, এই সমুদ্রপথ এবার ইউনুস বুঝতে পারবে সমুদ্রপথের ঝামেলাটা কোথায়। এটা হচ্ছে এই বাংলাদেশের ম্যাপ। দেখুন আমি যেটা দিলাম এখানে, এই যে 3টে ডট দেখছেন না আপনারা, গোল গোল 3টে ডট, এই একটা আছে আপনার চট্টগ্রাম, একটা ডট আছে আপনার মাথার দিকে, সেটা হচ্ছে আপনার রংপুর, আর একটা বাঁদিকে ডট আছে, লাল ডট ডট দেখছেন, বর্ডার গার্ড বাংলাদেশের ওই এখানে যে ডটটা রয়েছে লালটা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। এই 3টে জায়গায় 14টা কোর ভাগ করে রাখা আছে। আরো কয়েকটা জায়গায় আছে, সেটা আমি হয়তো জানি না, মানে আমরা জানতে পারিনি। এবার আরেকটা ম্যাপ দেখুন, এই যে দেখছেন চট্টগ্রাম অঞ্চলটা দেখছেন, চট্টগ্রামের নিচে দেখুন ওখানে একটা সাদা দাগ দেওয়া আছে, একদম হোয়াইট কালার একটা মারা আছে, এইটা হচ্ছে চট্টগ্রামের চিকেন নেক। এই চিকেন নেক মাত্র 70 কিলোমিটার দূরে। তাহলে এই চিকেন নেকটা যদি কেটে দেওয়া হয় তাহলে চট্টগ্রামটা সোজা একদম ত্রিপুরার সঙ্গে ঢুকে যাবে। ফলে ওই 7 সিস্টারের সঙ্গে সমুদ্রপথের যে যোগাযোগ নেই, যেটা ইউনুস বলছেন, সেই যোগাযোগের পথটা কিন্তু খুলে যাবে। মানে এইগুলো কিন্তু ভারতবর্ষ একেবারেই মানে ভাবেনি। ভারতবর্ষ ভেবেছিল কূটনৈতিক স্তরে ধীরে সুস্থে আস্তে আস্তে ব্যবস্থা করা হবে। আমি বলেও ছিল ভারতবর্ষ যুদ্ধে যাবে না, কিন্তু এখন যা অবস্থা হয়েছে, এখন পিঁপড়ে হাতির কানে ঢুকে গেছে। আর মোদিজি এখন এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন ইউনুসের উপরে, এতটাই ক্ষিপ্ত, মানে নাম শুনলে এখন মানে সে গা চিরবির করা যাকে বলে না, গা চিরবির করছে। কারণ চীনের কাছে গিয়ে সে 7 সিস্টার খাওয়ানোর জন্য সে পরিকল্পনা করেছে, তার কানে 7 সিস্টার মানে তার কানে ঢুকিয়েছে। এটা হয়েছে ভারতের কাছে আরো বিরক্তির কারণ। সুতরাং ডক্টর ইউনুস, আপনি রেডি থাকুন, আপনার পালাবার কোনো পথ নেই। আপনি যদি কোনো বিমানে যেতে চান, সেটা কিন্তু ড্রোন হামলার মুখে পড়বে, আপনি কিন্তু মাটিতে ভূপাতিত হবেন, সেটা জীবিত নয়, খণ্ডিত শরীরে। আর আপনি দেশে থাকলে পরে আপনার বিচার কিন্তু যেগুলো হবার সেগুলো হবে। ভারত যেটা করবে আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা কোন দিন করবে তা আমি জানি না, যে কোনো দিন করতে পারে, সব কিছু তৈরি আছে। এই 71 সালে যা হয়েছিল, যতদিন সময় লেগেছিল না, ততদিন সময় লাগবে না, কারণ এখন যুদ্ধটা অনেক টেকনিক্যালি হয়ে গেছে। সবকিছু অস্ত্র আর সৈন্য দিয়ে হয় না, টেকনিক্যাল যুদ্ধ হয়। ভারত ঘিরল 4 দিক দিয়ে ঘিরবে। 1, সমুদ্রপথ বন্ধ করে দিল। 2, উত্তর দিনাজপুর দিয়ে ঢুকলো, দিনাজপুর দিয়ে ঢুকলো। 3 হচ্ছে আপনার দিয়ে রংপুর দিয়ে ঢুকলো। 4 হচ্ছে ত্রিপুরা দিয়ে চট্টগ্রামে ঢুকলো। 4 দিক দিয়ে ঢুকে যাবে, ওপর দিয়ে
প্যারাট্রুপার নেমে যাবে। এবার দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করা হয়েছে কদিন লাগতে পারে, বাংলাদেশকে পুরো কন্ট্রোল নিতে গেলে কদিন লাগতে পারে। দীনেশ ত্রিবেদী বলেছেন সর্বোচ্চ 72 ঘন্টা, সর্বোচ্চ। এটা 24 ঘন্টাতেও হতে পারে, আবার 48 ঘন্টাতেও হতে পারে, অথবা 36 ঘন্টাতেও হতে পারে। টোটাল বাংলাদেশটাকে রিক্যাপচার করে নাও, 71 সালের মতো রিক্যাপচার করে নাও, করে যে যারা যারা রয়েছে এখানে, বিষ বৃক্ষ যেগুলো আছে, চারা ফাড়া যা আছে, সব আগাছাগুলোকে তুলে যেগুলো যুদ্ধ করতে হবে সেগুলো হয় মরবে, আর নইলে যুদ্ধবন্দী হিসেবে ওই পাকিস্তানিদের মতো ওয়াগানে করে সমস্ত ভারতবর্ষে নিয়ে আসা হবে। 7 বছর তবুতে এদেরকে রাখা হয়েছে, 3 বছর রাখা হয়েছিল পাকিস্তানিদের, এদের কিন্তু আজীবন থাকবে আমাদের জেলে, আজীবনের জন্য থাকবে। আর সব ইউপিএ লাগিয়ে দেওয়া হবে, একটাও জামিন টামিন পাবে না, আর কোনো বিচার টিচারের ব্যাপার ইউএপিএতে নেই। সুতরাং জেলে পার্মানেন্টলি ঠুসে দেওয়া দেখবে। আর যেগুলো যুদ্ধ করতে আসবে সেগুলো তো 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি। সুতরাং বাংলাদেশের মানুষ, আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো সিভিলিয়ান জায়গায় কোনো হামলা হবে না, একটা সিভিলিয়ানদের গায়ে কোনো হাত পড়বে না, কিন্তু কোল্যাটারাল ড্যামেজ কিছু হবে। এই যে গোলাগুলি চলবে, কামান টামান চলবে, ওপর দিয়ে 2-4টে মিসাইল স্ট্র্যাটেজিক অ্যাসেটে যেগুলো মারবে, সেগুলোতে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু লোকালয়ে কোনো ঝামেলা হবে না। সাধারণ মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের সেনা সেগুলোকে যথারীতি নজরে রেখে করবে। আর যে সমস্ত রেজিমেন্টকে পাঠানো হচ্ছে তারা হচ্ছে খতরনাক, মিশনে কিন্তু খতরনাক। এই 3টে রেজিমেন্ট হলো, 1 হলো গোর্খা, 2 হলো গারো, আর 3 হলো কুমায়ুন। এই 3টে বাছাই করা রেজিমেন্টকে নেওয়া হয়েছে 3 দিক দিয়ে ঢোকার জন্য স্থলপথে। আর এরা হয় অত্যন্ত নৃশংস, অত্যন্ত নৃশংস, ক্রূর। যারা বদমাইশি করবে তাদেরকে ধরতে পারলে তাদের সঙ্গে যে কি ব্যবহার করবে, এই গোর্খা, গারো আর কুমায়ুন রেজিমেন্ট বলা কিন্তু খুব মুশকিল। এরা কিন্তু ভীষণ ক্রূর এবং ভীষণ সাহসী এবং লড়াকু। তো যাই হোক, আপনাদের ঘাবড়াবার কিছু নেই। আপনারা সঠিক সময় সঠিক জায়গায় সবকিছু হবে, আপনারা চুপচাপ বসে থাকুন। এইবার যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ তার নিজের পায়ে দাঁড়াচ্ছে, শক্ত জমির ওপরে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতের সৈন্য ওখানে থাকবে। আওয়ামী লীগ সব এক জায়গায় হবে, শক্ত জমির ওপর তৈরি হবে, প্রধানমন্ত্রী গিয়ে ক্ষমতা নেবেন, তারপরে প্রধানমন্ত্রীর ইশারা পেলে ভারত তার সৈন্যকে ফিরিয়ে নেবে। এই হচ্ছে প্ল্যান, যেটা আপনাদের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন এবং হ্যাঁও বলেছেন, তিনি ওই প্ল্যানের সঙ্গে একমত। কিন্তু কারণ এই যে এখন যে শয়তানগুলো রয়েছে, এই শয়তানগুলোকে কখনো আমাদের ওয়াকারুজ্জামান, তিনি ভীতু মানুষ, তিনি এদেরকে ট্যাকেল করতে পারবেন না। তিনি দেশপ্রেমিক, কিন্তু তিনি ভীতু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনিও ভয়ে চুপ করে আছেন। এরা দুজনেই সাংবিধানিক পদ হোল্ড করছে, কিন্তু এনারা কেউই সাহস করে কিছু করতে পারবেন না। ফলে যা হবে সেটা হবে ভারতবর্ষকে করে হবে। যদি বাংলাদেশ সেনা তার মুখোমুখি হতে চায় তাহলে তার ফল ভুগতে হবে। 1,60,000 বাংলাদেশি সেনা আছে, তার মধ্যে 50% আপনার ছেড়ে দিন অফিসিয়াল কাজগুলো করে, তার মানে 60,000 রইল। এবার 60,000-এর মধ্যে 30,000 হয়তো আপনার ফ্রন্টিয়ার এতে যায়, যুদ্ধ করতে যায়। এই 30,000 কি 5 লক্ষ 6 লক্ষ সেনার মুখোমুখি হতে পারবে? স্যারেন্ডার করে ছেড়ে দেবে, যে যার ক্যান্টনমেন্টে ঢুকে যাবে। প্রথমে বলো ক্যান্টনমেন্টে ঢুকে যাও, তোমাদের কিছু হবে না, যা করার আমরা করে দিচ্ছি। এই হলো ইউনূসের কর্মফল। চুলকিয়ে ইউনূস ঘা করে ভারতবর্ষকে
বিষাক্ত করে দিয়েছে। ভারতবর্ষ এখন ছোবল মারার জন্য তৈরি হয়ে আছে। যে কোনো দিন যে কোনো সময় ছোবলটি বাংলাদেশ খাবে, এবং ছোবল বাংলাদেশ খাবে না, খাবে ইউনুস অ্যান্ড ইউনুস গং। বিশেষ করে ইউনুস, আসিফ নজরুল, ওই তারপরে ওই উপদেষ্টা কয়েকটা রয়েছে, সেই উপদেষ্টাগুলো সব কটা ধরা হবে, সব কটা। যাই হোক, কচি কাঁচা কাউকে বাদ দেওয়া হবে না। তো যাই হোক, গতকালের যে গন্ডগোল সেটাও আমি শুধরে দিলাম, আর যেটা এখন আলোচনা প্রকাশ্য হচ্ছে সেটাও বলে দিলাম। আপনারা সবাই ভালো থাকেন। মোদি ইউনুস বৈঠক, চীন ভারত এক, এই প্রসঙ্গটি নিয়ে আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন যে বাংলাদেশি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে বিমস্টেক সম্মেলন, যেটি ইতিমধ্যে আজ 2 এপ্রিল থেকে ব্যাংককে শুরু হয়েছে, সেই সম্মেলনে একটি সাইড লাইনে বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে। এই বার্তাটি কোথা থেকে জানতে পারছি? বাংলাদেশের তরফ থেকে জানতে পারছি। ইতিমধ্যেই আমরা প্রথমে জানতে পারলাম পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের বরাত দিয়ে জানা গেছে যে জসিমউদ্দিন এই মুহূর্তে থাইল্যান্ডেই অবস্থান করছেন। জসিমউদ্দিন জানিয়েছেন ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ব বৈঠক হবে বলে এখনো আশা রাখছেন, জানিয়ে দিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ইউনুসের। জসিমউদ্দিনও সেখানেই রয়েছেন। সেখান থেকে ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে তিনি জানান মোদী এবং ইউনুসের বৈঠকের বিষয়ে এখনো তারা আশাবাদী। তবে নয়াদিল্লির তরফে এখনো এ বিষয়ে কোনো ইতিবাচক বার্তা আসেনি। জসিমউদ্দিন জানান তাদের তরফে মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়। তার কথায় আমাদের দিক থেকে একটি অনুরোধ করা হয়েছে, আমরা অবশ্যই আশা করছি এই বৈঠক হবে। একই সাথে ঢাকা থেকেও একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে যে মোদী ইউনুস বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 2 এপ্রিল জানানো হয়েছে যে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এদিকে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বাংলাদেশের একটি প্রধান দৈনিক প্রথম আলোকে বলেছে যে সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটি হচ্ছে। অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষের কোনো জায়গা থেকে এখন পর্যন্ত জানা যায়নি, এমনকি ভারতীয় কোনো গণমাধ্যমও বলেনি যে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী বৈঠকটি অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ থেকে ঢাক ঢোল পেটানো হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা করা হয়, কিন্তু আপনারা দেখেছেন, আপনারা একটু খেয়াল করুন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য বাংলাদেশ সরকারের কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ উল্লাস যে বৈঠকটি হচ্ছে, এমন একটি আশার আলো তারা দেখছে। অর্থাৎ মুখে মধু অন্তরে বিষ, অন্তরে ভারত বিরোধিতা, মুখে যে ভারত 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 করে পাগল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হচ্ছে, এটি প্রকাশ করতে পেরেই যেন বাংলাদেশি কর্তৃপক্ষ, বাংলাদেশি কর্মকর্তারা উল্লসিত। আমি মনে করি যে এই বৈঠকটি হওয়া দরকার আছে, এই বৈঠকটি হওয়া উচিত। বৈঠকটি হওয়া উচিত এই জন্যই, অন্ততপক্ষে বাংলাদেশে এই যে নানা রকম অবস্থা চলছে, ভারতের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে একটি বার্তা দেওয়া উচিত যে তোমরা যেভাবে চলছো সেই চলাটা কিন্তু সঠিক হচ্ছে না, তোমরা এই পথে চলো। অন্ততপক্ষে একটা সিগন্যাল দেওয়া উচিত, নাহলে পরে বলবে যে আমাদেরকে তো আগে থেকে সিগন্যাল দেননি। এই জন্যই বৈঠকটা হওয়া উচিত, এবং বৈঠকটা হয়ে দুদেশের সম্পর্ক
ভালো হওয়া উচিত। এতে করে ইউনূসের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, বহু মানুষ চিকিৎসার জন্য যেতে পারছেন না, ব্যবসা বাণিজ্যের জন্য আগের মতো সেই অবারিত যেতে পারছেন না। একদিকে মুখে বিরোধিতা করে অনেক মানুষ আছে, এমন মানুষও আছে যারা সাম্প্রদায়িক শক্তি, তারাও একদিকে বিরোধিতা করে, কিন্তু আবার দুঃখ প্রকাশ করে বলে, ইস, ভারতের ভিসাটা বন্ধ, আমি ভারতে গিয়ে একটু চোখটা দেখাতে পারছি না, একটু শরীরটা দেখাতে পারছি না, এমন আফসোস কিন্তু করে। সেই জায়গায় বাংলাদেশের জনগণের জন্য হলেও বাংলাদেশের একটি জনগোষ্ঠী ভারত বিরোধী ক্যাম্পেইন করে, তাদের কথা আলাদা, তারাও বুঝুক, তারাও মানুষ হোক। আমরা চাই সবাই মানুষ হোক, কেউ কারো প্রতি বিদ্বেষ নয়, কারো প্রতি হিংসা নয়, যারা অবুঝ তারাও অন্ততপক্ষে একটু বুঝুক। এজন্য বৈঠকটা হওয়া দরকার, কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হবে কিনা, কারণ আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত ভারতীয় কোনো গণমাধ্যম, ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকমের বার্তা আমি দেখিনি। সেই জায়গায় আমি নিশ্চিত না, বা আমরা নিশ্চিত হতে পারছি না শুধুমাত্র বাংলাদেশ কর্তৃপক্ষের কথায় যে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা। অন্যদিকে আরেকটি ঘটনা ঘটছে, যে মোহাম্মদ ইউনূস কদিন আগেই চীন সফর করে এলেন। এই চীন সফর করবার মধ্যেই ভারত চীন আবার এক হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়ের প্রতিবাদে। আপনারা জানেন, ইতিমধ্যেই যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে আজকে এই যে 2 এপ্রিল, আমাদের এখানে এটি মধ্যরাত, আমাদের এখানে ততক্ষণে 3 এপ্রিল পড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4টেই ডোনাল্ড ট্রাম্প নতুন একটি শুল্ক নীতি, কোন দেশের উপর কি পরিমাণ শুল্ক আরোপ করবেন সেটি ঘোষণা করবেন। আমাদের এখানে মধ্যরাত, রাত 3টা। এই শুল্ক ঝড়কে কেন্দ্র করে চীন এবং ভারত, শুধু চীন ভারত নয়, এই অঞ্চলের জাপান, দক্ষিণ কোরিয়া আলাদা, এই অঞ্চলের একটি আলাদা অর্থনৈতিক জোট করবার একটি প্রচেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি দিয়ে, একটা চিঠির মাধ্যমে বার্তা জানিয়েছেন। খবরে বলা হচ্ছে যে আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি চীন এই অঞ্চলে আলাদা জোট করতে চায়। আর এক অর্থনৈতিক পরাশক্তি জাপান এবং বড় অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোট করার ঘোষণা দেওয়ার পর ভাবনা চলছে আর এক বড় অর্থনীতি ভারতকে নিয়েও। আমেরিকার শুল্ক নীতিকে ঠেকাতে আঞ্চলিক স্তরে বাণিজ্য চুক্তিতে যাওয়ার কথা চিন্তা করছে চীন। আমি আগেই বলেছি, আজ 2 এপ্রিল ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণা করবেন। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক 75 বছর উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার শুল্ক যুদ্ধ কঠোর হবে বলেই বেইজিং জানে, তাই এশীয় অঞ্চলে মিত্র বাড়াচ্ছে চীন। ভারতও শঙ্কিত, কারণ ভারতীয় পণ্যের উপরেও বাড়তি শুল্ক চাপানো হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই বাস্তবতায় পূর্ব লাদাখে সামরিক সংঘর্ষের স্মৃতিকে পেছনে ফেলে জিনপিং এর এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছে মোদী সরকার। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ভারতকে পাশে চেয়ে একই বার্তা দিয়েছিলেন। রাষ্ট্রপতি মুর্মুকে লেখা চিঠিতে জানানো হয়েছে, ভারত ও চীনের পরস্পরের সহযোগী হওয়ার বিষয়টি একেবারেই সঠিক। জিনপিং দ্রৌপদীকে লেখা চিঠিতে আরও জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবে 2 দেশের কৌশলগত দিক থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা উচিত। পারস্পরিক বিশ্বাস, সহাবস্থান গড়ে তুলতে হবে দুজনকেই। 2 দেশের বৃহত্তর গণতন্ত্রের কথাও প্রচার করতে হবে। ভারত চীন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা আনতে 2 দেশের মধ্যে আলোচনা, সংযোগ বৃদ্ধির বিষয়েও জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। তিনি মনে করেন, সারা দুনিয়ায় শান্তি সমৃদ্ধি ফেরাতে 2 দেশের আরও বেশি সক্রিয় হওয়া উচিত। জিনপিং চিঠিতে এও জানিয়েছেন যে ভারত ও চীন 2 দেশেই
প্রাচীনকালের সভ্যতা গড়ে উঠেছিল। সেই দুই দেশ এখন দ্রুত উন্নতির পথে হাঁটছে। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মুর্মু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে একটু বড় সুযোগ হিসেবে দেখছে উভয় পক্ষ। অর্থাৎ ভারত এবং চীন যদি এক হয়ে যায়, এদিকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস যদি বৈঠক হয়, তাহলে আমাদের এই অঞ্চলের সম্পর্কের রসায়নটা কিন্তু অনেকটা ভিন্ন হয়ে যাবে। এদিকে মোহাম্মদ ইউনুস চীন সফর করে এলেন, আবার এদিকে ভারত চীন এক হয়ে যাচ্ছে। এই সব কিছু ইতিবাচকভাবে দেখছি যে মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক, ভারত চীন এক হয়ে যাওয়া, ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক এবং চীন ভারত রেষারেষি ছেড়ে ভালো সম্পর্ক আমাদের এই অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক কারণে, ভূ রাজনৈতিক কারণে এটি ইতিবাচক। আমরা আশা করি এবং আমরা ইতিবাচক পৃথিবী, আমরা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াকে ইতিবাচকভাবে দেখতে চাই। এসব রেষারেষি অন্ততপক্ষে বন্ধ হোক। বিশেষ করে বাংলাদেশ নিয়ে যেটি বলতে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে, যা চলছে, মোহাম্মদ ইউনুসের নামে একটি সরকার পরিচালিত হচ্ছে। আসলে মোহাম্মদ ইউনুস এটি পরিচালনা করছেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। একটি অশান্তির বাংলাদেশে পরিণত হয়েছে। ভারত চীন সব মিলিয়ে এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারও অন্ততপক্ষে উপলব্ধি করে এই অশান্তির আগুনটা অন্ততপক্ষে নিভাক। এটি মঙ্গল। আমরা মঙ্গল চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা সহিংসতা চাই না। সবাই স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলবে, সবাই সবার অধিকার অর্জন করবে। আমরা সেই বাংলাদেশ চাই। অতীতেও যদি এমনটা হয়ে থাকে, সেই বাংলাদেশকে আমরা ঘৃণা করি। আগামীর একটি নতুন বাংলাদেশ চাই আমরা। এই মুহূর্তে এ পর্যন্ত। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন ভারত বাংলাদেশ যুদ্ধ নিয়ে যে বিষয়টি বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এটা শুধু ভারতীয় কিছু মিডিয়া মাধ্যমে এগুলো প্রচার করতেছে, বাংলাদেশে কিন্তু এগুলো কেউ প্রচার করতেছে না। তার মানে এগুলো ফেক এবং গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। ধন্যবাদ।